জীবনে একবার হলেও গোয়া ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখেননি এমন বাঙালি পাওয়া মুশকিল। গোয়া মানেই যেন একটা মুক্ত হাওয়ার স্বাদ, সমুদ্রে গর্জন, লাল সূর্যডোবা সন্ধ্যা, নারকেল গাছের সারি আর রঙিন সন্ধেবেলায় বিচ পার্টি। আর এই স্বপ্নটা যদি আপনারও এখনো পূরণ না হয়ে থাকে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকবে গোয়ার A to Z ট্যুর গাইড। যদি আপনি আপনার পরের ট্রিপটা গোয়াতে করতে চান তাহলে এই ভিডিওটি একেবারে শেষ অবধি দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো গোয়ায় যাতায়াত, থাকা, খাওয়া, সাইট সিন সম্পর্কিত যাবতীয় তথ্যগুলি। সাথে দেবো এমন কিছু অফবিট লোকেশনের খোঁজ যা সাধারণত কিন্তু ট্যুরিস্টরা মিস করে থাকে। তাই ভিডিওটা একদম শেষ অবধি দেখুন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আপনাদের সাহায্য করে তাহলে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই একটা ক্লিক আমাকে এরকম আরও ভিডিও বানানোর উৎসাহ দেবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের এই ড্রিম গোয়া ট্যুর প্ল্যানটি। গোয়ায় কখন আসবেন? নভেম্বর থেকে ফেব্রুয়ারি গোয়া আসার সব থেকে ভালো সময়। এই সময় আবহাওয়া ঠান্ডা থাকে, সমুদ্র শান্ত থাকে এবং নাইট লাইফ থাকে চমচমাট, তবে একটু খরচা সাপেক্ষ। মার্চ থেকে মে বেশ গরম পড়ে, হিউমিডিটি থাকে, কিন্তু সব কিছুরই এই সময় রেট কম থাকে। জুন থেকে সেপ্টেম্বর মাস, এই সময় বর্ষার তরুণ প্রকৃতি সবুজে ভরে ওঠে, কিন্তু বৃষ্টির জন্য অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস বন্ধ থাকে। তাই আমার মতে অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি কিন্তু গোয়া আসার জন্য সব থেকে উপযুক্ত সময়। গোয়া ভ্রমণে কত সময় লাগবে? এই ভিডিওটিতে আমি তুলে ধরব গোয়ার 5 রাত 6 দিনের একটি সম্পূর্ণ ট্যুর প্ল্যান। ট্রিপটা প্ল্যান করার সময় একবার ভালোভাবে ভেবে নিন আপনার গোয়া ঘোরার মূল উদ্দেশ্যটা কি। কারো কাছে গোয়া মানেই হলো ঝলমলে আলো, পার্টি আর নৈশ জীবনের উন্মাদনা। আবার কারো কাছে একটি শান্ত সমুদ্র তট, সবুজ প্রকৃতি আর ইতিহাসে মোড়ানো এক নির্জন শহর। আর এই ভাবনার ওপর ভিত্তি করেই কিন্তু আমরা গোয়াকে 3টি ভাগে ভাগ করে নেব। উত্তর গোয়া মানে নর্থ গোয়া, পুরনো গোয়া মানে ওল্ড গোয়া এবং দক্ষিণ গোয়া মানে সাউথ গোয়া। নর্থ গোয়া যা শুরু হয় আগোয়ারা ফোর্ট থেকে এবং শেষ হয় মহারাষ্ট্র বর্ডারে। এই অঞ্চলের বৈশিষ্ট্য হলো প্রাণবন্ত নাইট লাইফ ও পার্টি স্পটগুলি। ওল্ড গোয়া যার অবস্থান পাঞ্জিম বা পানাজি শহরের আশেপাশে, আর এইখানকার বৈশিষ্ট্য হলো ঐতিহাসিক চার্চ, ক্যাথিড্রাল আর অন্যরকম এক নস্টালজিক পরিবেশ। সাউথ গোয়া যা শুরু হয় ডোনা পাওলা থেকে আর শেষ হয় কর্ণাটক সীমান্তে, আর এইখানকার বৈশিষ্ট্য হলো শান্ত নির্জন সৈকত, সবুজ প্রকৃতি আর নিস্তব্ধতা। তাই যদি উদ্দেশ্য হয় পার্টি ও নাইট লাইফ উপভোগ করার তাহলে নর্থ গোয়াতেই সীমাবদ্ধ থাকুন। আপনাদের নর্থ গোয়া ভালোভাবে ঘুরে নেওয়ার জন্য কিন্তু 3 দিনই যথেষ্ট। আর যদি উদ্দেশ্য হয় প্রকৃতির মাঝে একটু সময় কাটানো তাহলে সাউথ গোয়াকে বেছে নিন। আর যদি গোয়াকে সম্পূর্ণভাবে ঘুরে দেখতে চান তাহলে 5 রাত 6 দিনের সময় হাতে রাখা শ্রেয়। আশা করি তাহলে আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে গোয়া ট্রিপটা আপনারা ঠিক কতদিনকার জন্য প্ল্যান করবেন। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আপনারা গোয়ায় কিভাবে যাবেন। গোয়া যাওয়ার সময়ে সবচেয়ে বড় খরচের ধাক্কাটা আসে যাতায়াত থেকে, কিন্তু একটু বুদ্ধি করে চললে এই খরচটা অনেকটাই বাঁচানো যায়। কলকাতা থেকে গোয়া যাওয়ার 2টি জনপ্রিয় উপায় আছে, ট্রেন আর ফ্লাইট। যারা একদম কম খরচে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য ট্রেনটাই হলো সবথেকে সেরা অপশন। কলকাতা থেকে গোয়া যাওয়ার জন্য শুধুমাত্র একটি ট্রেন আছে, সেটি হলো 18047 অমরাবতী এক্সপ্রেস। এই ট্রেনটা হাওড়ার শালিমার স্টেশনের থেকে সপ্তাহে 4 দিন সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাত 11:10 ছাড়ে। প্রায় 39 থেকে 40 ঘন্টা পর আপনাকে পৌঁছে দেবে গোয়ার মারগাঁও বা ভাস্কো দা গামা স্টেশনে। যদি দক্ষিণ গোয়া থেকে গোয়ার ভ্রমণ শুরু করতে চান নেমে পড়ুন মারগাঁও স্টেশনে। আর যদি উদ্দেশ্য হয় উত্তর গোয়া থেকে ভ্রমণ শুরু করা তাহলে নামতে হবে গোয়ার ভাস্কো দা গামা স্টেশনে। সময় একটু বেশি লাগলেও এই জার্নির মজাই আলাদা, বিশেষ করে যখন ট্রেনটা কঙ্কন উপকূল ধরে এগোবে। দুপাশের দৃশ্য আপনার মন ভরিয়ে দেবে, আর পথে ধরা দেবে দুধসাগর জলপ্রপাতের এক নৈসর্গিক দৃশ্য। আমার পরামর্শ, হাতে সময় থাকলে ট্রেনে যান। শুধু টাকাই বাঁচবে না, একটা লম্বা ট্রেন জার্নির কিন্তু দারুণ অভিজ্ঞতা হবে। অমরাবতী এক্সপ্রেসের টিকিট কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই যেদিনই প্ল্যান করবেন আগে টিকিটটা কেটে ফেলবেন। যাদের হাতে সময় কম তাদের জন্য কিন্তু ফ্লাইট ছাড়া উপায় নেই।
কলকাতা থেকে গোয়ার ডাবলিন ও মোপা এয়ারপোর্টে সরাসরি ফ্লাইট রয়েছে। দক্ষিণ গোয়া থেকে ভ্রমণ শুরু করতে চাইলে বেছে নিন ডাবলিন এয়ারপোর্টকে, আর উত্তর গোয়ার জন্য বেছে নিন মোপা এয়ারপোর্টকে। যদি আপনি অন্তত 3 থেকে 4 মাস আগে টিকিট কাটেন এবং অফ সিজনে মানে মার্চ থেকে অক্টোবরে যাওয়ার প্ল্যান করেন, তাহলে অনেক সস্তায় টিকিট পাবেন। মনে রাখবেন, ডিসেম্বর বা নিউ ইয়ারের মতো পিক সময় গেলে কিন্তু খরচ অনেকটাই বাড়বে। গোয়ায় পৌঁছে আপনারা এয়ারপোর্ট বা স্টেশন থেকে হোটেলের জন্য প্রিপেড গাড়ি বুক করে নিতে পারেন। একটি বিশেষ টিপস, যদি সাথে লাগেজ কম থাকে তাহলে স্টেশন বা এয়ারপোর্টের বাইরে থেকে আগামী 6 দিনের জন্য একটি স্কুটি ভাড়া করে নিন। ভাড়া নেওয়ার সময় বলে দিন যে আপনারা ফেরার দিন যে নির্ধারিত স্টেশন বা এয়ারপোর্ট থেকে ফিরবেন সেইখান থেকেই যেন স্কুটিটা পিক আপ করে নেওয়া হয়। এতে আপনার যাতায়াত বাবদ অনেকটা টাকা বেঁচে যাবে। স্কুটির জন্য আপনার প্রতিদিন ভাড়া পড়বে আনুমানিক 500 টাকা। আমি আগামী 6 দিনের জন্য 1800 টাকা তেল খরচ ধরে নিলাম। তবে স্কুটি ভাড়া নেওয়ার সময় আপনাকে আপনার সচিত্র পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের একটি কপি জমা দিতে হবে। আর হ্যাঁ, স্কুটিটা নেয়ার আগে ভালোভাবে একটি ভিডিও বানিয়ে নেবেন, যাতে কোনো পুরনো স্ক্র্যাচ বা ড্যামেজ আছে কিনা তার প্রমাণ থাকে। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক আপনারা গোয়াতে থাকবেন কোথায়। গোয়ায় থাকার খরচটা কিন্তু পুরোপুরি নির্ভর করে আপনি কোথায় থাকছেন আর কী ধরনের হোটেল নিচ্ছেন তার উপরে। যারা পার্টি, হুল্লোড়, নাইট লাইফ ভালোবাসেন তাদের জন্য বাগা, কালাঙ্গুট, আঞ্জুনা, কান্ডলিম হলো একদম সেরা ঠিকানা। আর যারা একটু শান্ত নিলিবিলি পরিবেশে রিল্যাক্স করতে চান তারা থাকার জন্য বেছে নিতে পারেন পালোলিয়াম বা কোলভার মতো সাউথ গোয়ার বিচগুলি। যদি এটা আপনার বাজেট ট্রিপ হয় তাহলে একদম বিচ ফ্রন্টের চা চকচকে হোটেলগুলিকে এড়িয়ে চলুন। বিচের মেন রাস্তা থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথে ভিতরের দিকে গেলেই হোটেলের ভাড়া প্রায় অর্ধেক হয়ে যায়। নর্থ গোয়াতে বাগা, কান্ডলিম বা আঞ্জুনার মতো ট্যুরিস্ট এলাকায় কিন্তু প্রচুর বাজেট ফ্রেন্ডলি গেস্ট হাউস আর হোমস্টেও আছে। এখানে প্রতিদিন আনুমানিক 400 থেকে 1500 টাকার মধ্যে দারুণ ঘর পেয়ে যাবেন। যদি একা বা বন্ধুরা সাথে ঘুরতে যান তাহলে হোস্টেল হলো সেরা বিকল্প। সিজন অনুযায়ী মাত্র 300 থেকে 500 টাকায় এক একটি বেড ভাড়ায় পেয়ে যাবেন। জস্টেল বা ফাঙ্কি মাঙ্কির মতো হোস্টেলগুলি খুবই জনপ্রিয়। এছাড়াও গোয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন মানে জিটিডিসির নিজস্ব কিছু হোটেলও আছে, যেমন কালাঙ্গুট রেসিডেন্সি, মারগাঁও রেসিডেন্সি, মিরামার রেসিডেন্সি ইত্যাদি। এগুলোতেও কিন্তু প্রাইভেট হোটেলের তুলনায় কম খরচে ভালো লোকেশনে থাকার বন্দোবস্ত আছে। গুগলে জিটিডিসি লিখে সার্চ করলেই আপনারা গোয়া ট্যুরিজমের ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেখানে বুকিং ট্যাব থেকে নিজস্ব পছন্দ মতো হোটেল ও রুম বেছে নিয়ে বুক করে নিতে পারেন আপনার হোটেলটি। লিন সিজনে বিচ সংলগ্ন হোটেল বা রিসোর্টের ভাড়া আনুমানিক 2500 টাকা থেকে শুরু হয়। এই একই মানের হোটেল যদি বিচ থেকে একটু দূরে হাঁটা পথের দূরত্বে নেন তাহলে ভাড়া পড়বে 1000 থেকে 1500 টাকার মধ্যে। আমি নর্থ গোয়ার কালাঙ্গুটে একটি হোমস্টেতে ছিলাম। অক্টোবর মাসে সেটির ভাড়া পড়েছিল প্রতিদিন 1500 টাকা এবং সাউথ গোয়ায় কোলভাতে হোটেল কোলভা কিনারায় ছিলাম, যার ভাড়া পড়েছিল দিন প্রতি 2200 টাকা। তবে মনে রাখবেন, পিক সিজনে এই হোটেলগুলোর ভাড়া কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার জেনে নেওয়া যাক আপনি গোয়ায় ঘুরবেন কি করে। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে দেওয়া দরকার, গোয়ায় ট্রান্সপোর্ট ব্যবস্থা কিন্তু কলকাতা, দিল্লি বা মুম্বাইয়ের মতো নয়। এখানে যখন তখন ওলা বা উবের পাওয়া যায় না। কিছু অ্যাপ ভিত্তিক ট্যাক্সি চললেও সেগুলো নির্দিষ্ট কিছু জায়গাতেই সীমাবদ্ধ থাকে আর চাহিদা বেশি থাকায় ভাড়াও বেশি। এয়ারপোর্ট বা স্টেশন থেকে বেরিয়ে ট্যাক্সি ড্রাইভাররা এমন ভাড়া চায় যা শুনে আপনার মনে হতেই পারে যে কিডনি বেচতে হবে। এই অবস্থায় পর্যটকদের হাতে মূলত 3টি বিকল্প রয়েছে: স্কুটি, গাড়ি অথবা হোহো বাস বুক করে ঘোরা। গোয়ায় ঘোরার জন্য কোন ট্রান্সপোর্ট অপশনটা বেছে নেবেন তা কিন্তু নির্ভর করছে আপনার বাজেট এবং আপনার সঙ্গে কতজন ট্রাভেল করছে তার উপরে। একজন বা দুজন হলে বাজেট কম থাকলে স্কুটি নিন। যদি আপনি পরিবার বা ছোট দলের সঙ্গে আসেন এবং একটু আরাম করে ঘুরতে চান তাহলে একটি গাড়ি ভাড়া করে নিন, যেটা আপনি নিজে চালিয়ে ঘুরতে পারবেন। আর যদি আপনি একটি বড় পরিবার নিয়ে ঘুরতে আসছেন এবং বাজেটের কোনো চাপ নেই, সেক্ষেত্রে গাড়ি রিজার্ভ করে ঘুরতে পারেন।
আর যদি আপনার বাজেট খুবই কম থাকে এবং আপনি একা বা দুজনে ঘুরতে এসছেন এবং নির্দিষ্ট কিছু ট্যুরিস্ট স্পট ঘুরে দেখতে চান, তাহলে বেছে নিন গোয়া ট্যুরিজম ডেভেলপমেন্টের হোহো বাসকে। এবার জেনে নেওয়া যাক আপনারা গাড়ি, স্কুটি বা এই হোহো বাস কী করে বুক করে নেবেন। প্রথমে জেনে নিই, আপনারা যদি স্কুটি বা গাড়ি ভাড়ায় নিতে চান এবং নিজে চালিয়ে ঘুরতে চান, সেক্ষেত্রে কিভাবে বুকিং করবেন। স্কুটি বা গাড়ি ভাড়া নেওয়ার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সের একটি কপি জমা দিতে হবে। আনুমানিক দিন প্রতি আপনাদের স্কুটি ভাড়া পড়বে 500 টাকা করে, এবং যদি আপনি গাড়ি নেন সেক্ষেত্রে ছোট গাড়ি নিলে ভাড়া পড়বে 1300 টাকা এবং বড় গাড়ির ভাড়া পড়বে দিন প্রতি 2500 টাকা করে। কিভাবে রিজার্ভ গাড়ি বুক করবেন? যদি আপনি ড্রাইভার সহ গাড়ি চান, সেক্ষেত্রে আপনার হোটেলকে বললেও কিন্তু ওনারা গাড়ির বন্দোবস্ত করে দেয়। এছাড়াও আমি একজন ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যিনি আমাদের গোয়ায় ঘুরিয়েছিলেন। আপনারা চাইলে ওনার সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন। তাহলে চলুন এইবার জেনে নেওয়া যাক সব থেকে বাজেট ফ্রেন্ডলি অপশন মানে জিটিডিসির হোহো বাস কীভাবে বুক করে নেবেন। অনলাইনে গোয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন মানে জিটিডিসির ওয়েবসাইটে গিয়ে আপনি এই বাসটি বুক করে নিতে পারেন। আপনারা প্রয়োজন এবং আপনার বাজেট বুঝে সঠিক সিদ্ধান্ত নিন, তাহলে কিন্তু গাড়ি ভাড়াতে এই ট্রিপে বেশ অনেকটা টাকা বাঁচাতে পারবেন। এবার জেনে নেওয়া যাক আপনারা গোয়ার সাইট সিনটা কীভাবে প্ল্যান করে নেবেন। প্রথম দিন, গোয়ায় পৌঁছে আপনার প্রথম দিনের ঠিকানা হোক উত্তর গোয়ার প্রাণবন্ত কালাঙ্গুট। হোটেলে চেক ইন সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুরের খাবারটা সেরে ফেলুন। বিচের কাছাকাছি শ্যাকগুলিতে খাবারের দাম তুলনামূলকভাবে বেশি হতে পারে, তাই কম খরচে খাঁটি গোয়ান খাবারের স্বাদ নিতে চাইলে ভিতরের দিকের কোনো এক স্থানীয় রেস্তোরাঁকে বেছে নিতে পারেন। এখানে আপনি পোক ভিন্ডালু, ফিশ কারি উইথ রাইস, চিকেন শাকতির মতো জিভে জল আনা পদের স্বাদ নিতে পারেন। দুপুরের খাবার পর স্কুটি নিয়ে বেরিয়ে পড়ুন আগুয়ারা ফোর্টের উদ্দেশ্যে। সিঙ্কোরিয়াম সৈকতের উপর অবস্থিত এই বিশাল দুর্গটি গোয়ার সবচেয়ে বড় পর্তুগিজ দুর্গ। 1612 সালে পর্তুগিজরা এটি নির্মাণ করেছিল ডাচ ও মারাঠা আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য। দুর্গের প্রাচীরের উপর দিয়ে হাঁটার সময় চোখে পড়বে আরব সাগর এবং মান্ডবী নদীর সঙ্গম স্থলটি। এরপর সন্ধ্যায় কালাঙ্গুট বিচের প্রাণচঞ্চলতা উপভোগ করার জন্য বেরিয়ে পড়ুন। আপনি যদি পার্টি করতে ভালোবাসেন, তবে এইখানকারই কোনো এক শ্যাকে বিনামূল্যে প্রবেশ করে লাইভ মিউজিক এবং ডিজের তালে পা মিলিয়ে জমজমাট পার্টিতে যোগ দিতে পারেন। এরপর রাতের খাবার শেষ করে ফিরে আসুন হোটেলে। দ্বিতীয় দিন, আজ সকালে জল খাবার ছেড়ে আমরা বেরিয়ে পড়ব উত্তর গোয়ার বিভিন্ন গন্তব্যগুলি ঘুরে দেখতে। যেহেতু আমরা কালাঙ্গুটে রয়েছি, আপনাদের যাত্রা শুরু হবে কালাঙ্গুটের পাশেই অবস্থিত কান্ডোলিম বিচ থেকে। এই সৈকতটি কিন্তু তুলনামূলকভাবে শান্ত এবং পরিচ্ছন্ন। এখানকার স্নিগ্ধ পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে পরের গন্তব্য আঞ্জনা বিচের দিকে এগিয়ে চলুন। আঞ্জনা তার হিপি সংস্কৃতি এবং বহিমিয়ান জনযাত্রার জন্য বিখ্যাত। যদি আপনার ভ্রমণের দিনটি বুধবার হয়, তাহলে এখানকার ফ্লি মার্কেট কিন্তু ঘুরে দেখতে ভুলবেন না। এরপর চলে আসুন উত্তর গোয়ার অন্যতম সৈকত বাগাতে। বাগা যেমন দিনের বেলায় অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গ, ঠিক তেমনই কিন্তু রাতের বেলায় পার্টি প্রেমীদের সেরা ঠিকানা। বাগা বিচের অন্যতম প্রধান আকর্ষণ হলো রোমাঞ্চকর ওয়াটার স্পোর্টস। এখানে আপনি প্যারাসেলিং, জেটস্কি বা বানানা রাইডের মতো বিভিন্ন ওয়াটার স্পোর্টসের আনন্দ নিতে পারেন। প্যাকেজ খরচ জনপ্রতি 800 থেকে 1500 টাকা মতো। বাগা থেকে চলে আসুন চাপুরা ফোর্টে। দিল চাতা হায় সিনেমার দৌলতে এই ফোর্টটি পর্যটকদের কাছে কিন্তু দিল চাতা হায় ফোর্ট নামই বেশি পরিচিত। কেল্লার উপর থেকে ভ্যাগাটার বিচের মনোরম দৃশ্য আপনার মন কাড়তে বাধ্য। দিনের শেষে পৌঁছে যান ভ্যাগাটার বিচে। এখানকার লাল রঙের উঁচু পাথরের সৈকত এবং নীল সমুদ্র সংমিশ্রণ এক নাটকীয় সৌন্দর্যের সৃষ্টি করে, যা সূর্যাস্তের সময় আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। এরপর সূর্যাস্তের সাথে সাথে পৌঁছে যান বাগা বিচে। সন্ধ্যে নামার সাথে সাথে বাগা বিচের চেহারা সম্পূর্ণভাবে বদলে যায়। বাগার বিখ্যাত টিটোস লেন অসংখ্য পাব ও ক্লাবে পরিপূর্ণ, যা উত্তর গোয়ার নাইট লাইফের কেন্দ্রবিন্দু। বাকি সময়টা মেতে উঠুন বাঘার লাইভ মিউজিক এবং ডিজের তালে। তৃতীয় দিন, আজ বেরিয়ে পড়ুন গোয়ার অন্যতম আকর্ষণ দুধসাগর জলপ্রপাতের উদ্দেশ্যে। এই ট্রিপটির জন্য পুরো একটা দিন সময় লাগবে। নিজেদের ভাড়া করা স্কুটি বা গাড়ি নিয়ে দুধসাগর জলপ্রপাতের টিকিট কাউন্টার পর্যন্ত যাওয়াই সব থেকে সাশ্রয়ী উপায়। অথবা আগে থেকে বলে রাখলে আপনি হোটেল বা এজেন্টের মাধ্যমেও কিন্তু এই ট্রিপের বন্দোবস্ত করতে পারেন। কালাঙ্গুট থেকে দুধসাগর পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো। জলপ্রপাতের এন্ট্রি গেট থেকে বন বিভাগের অনুমোদিত জিপ ভাড়া করেই কিন্তু মূল জলপ্রপাতে পৌঁছাতে হয়।
এখানে সকাল সকাল টিকিট কাউন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন, কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ও বাড়ে। আপনি চাইলে অনলাইনে dudhsagarjeeps.com এই ওয়েবসাইটটি থেকে আগে ভাগে টিকিট বুক করে রাখতে পারেন। এতে আপনার সময় বাঁচবে এবং গাড়ির নম্বরও কিন্তু আগে থেকে বরাদ্দ হয়ে যাবে। একটি রিজার্ভ জিপে ভাড়া পড়ে প্রায় ৩,৫০০ টাকা, যেখানে ৭ জন বসতে পারে, এবং শেয়ারে গেলে জনপ্রতি ভাড়া পড়ে ৫০০ টাকা। এর সাথে জনপ্রতি ২৫ টাকা প্রবেশ মূল্য হিসাবে আলাদাভাবে দিতে হবে। টিকিট কাউন্টার থেকে কিন্তু লাইফ জ্যাকেটটি সংগ্রহ করতে ভুলবেন না। জুন থেকে সেপ্টেম্বর মাসে বর্ষার সময় জলের স্রোত বেশি থাকায় জলপ্রপাতটি পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়। চতুর্থ দিন, আজ সকালে উত্তর গোয়ার ব্যস্ততাকে বিদায় জানিয়ে চলুন এক নতুন সফরের সঙ্গী হই। আজ এই যাত্রাতে আপনাদের নিয়ে যাব ইতিহাসের পাতা থেকে দক্ষিণ গোয়ার শান্ত, স্নিগ্ধ আর মায়াময়ী জগতে। আপনাদের দিনের শুরুটা হোক ডোনা পাওলা থেকে। এই জায়গাটি শুধু সিঙ্গাম সিনেমা শুটিংয়ের জন্যই বিখ্যাত নয়, এর প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু অসাধারণ। জোয়ারি ও মান্ডবী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই জায়গাটি থেকে মারগাঁও বন্দরের মনোরম দৃশ্য আপনার মন কাড়বে। এখানে স্থানীয়দের মুখে ঘোরাফেরা করে এক প্রেমের গল্প। শোনা যায় ভাইসরয় কন্যা ডোনা পাওলা এক সাধারণ জেলের প্রেমে পড়েছিলেন এবং মিলনে বাধা পেয়ে এই পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়েছিল। সেই থেকেই এই জায়গার নামকরণ। এরপর চলুন পুরনো গোয়ার ঐতিহাসিক ল্যাটিন কোয়ার্টার ফন্টেনাসে। এখানকার সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে হাঁটার সময় হলুদ, নীল আর সবুজে রাঙানো পর্তুগিজ বাড়িগুলো যেন আপনাকে সময়ের পিছনে নিয়ে যাবে। মনে হবে যেন ইতিহাসের কোনো জীবন্ত ক্যানভাসে এসে পড়েছেন। এই নস্টালজিক পরিবেশে নিজেকে হারিয়ে ফেলতে আপনি বাধ্য হবেন। এখানকার কোনো ক্যাফেতে সেদিন লাঞ্চটা সারতে কিন্তু ভুলবেন না। লাঞ্চের পর আমরা দেখে নেব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ব্যাসিলিকা অফ পোমস জিসাস। এটি শুধু একটি গির্জা নয়, বরং ইতিহাস, স্থাপত্য আর বিশ্বাসের এক পবিত্র মেলবন্ধন। বারক স্থাপত্যের এই অসাধারণ নিদর্শনটিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের পার্থিব দেহাবশেষ রাখা আছে। বহু শতাব্দী ধরে তার সংরক্ষিত সমাধি এখানকার প্রধান আকর্ষণ। এইবার দক্ষিণ গোয়ার আসল সৌন্দর্যের সাক্ষী হওয়ার পালা। কানাঙ্গুর থেকে ৪০ কিলোমিটার পথ পেরিয়ে আমরা একে একে দেখে নেব শান্ত ও মনোমুগ্ধকর এক একটি সৈকত। প্রতিটি সৈকতেরই কিন্তু তার নিজস্ব আকর্ষণ রয়েছে। প্রথমে দেখে নেব মজুরদা বিচ। সৈকতটি তার সোনালি নরম বালির জন্য বিখ্যাত। মজুরদা বিচে খানিকক্ষণ সময় কাটিয়ে চলে আসুন বেতাল বাতিম বিচে। মজুরদার মতোই সোনালি বালি আর নীল জলের এই সৈকতটি বায়োলিউমিনেসেন্ট প্ল্যাঙ্কটনের জন্য বিখ্যাত। রাতের বেলায় এখানকার জলে নীল সবুজ আভা এক মায়াময়ী পরিবেশ তৈরি করে। এরপর চলে আসুন বানোলিয়াম বিচে। এই সৈকতটি তার শান্ত ও নিলিবিলি পরিবেশের জন্য পরিচিত। এরপরে চলে আসুন কোভেলেজিয়াম বিচে। একদিকে আরব সাগর আর অন্যদিকে শাল নদীর মোহনায় অবস্থিত এই সৈকতটির সৌন্দর্য এক কথায় অসাধারণ। দিনের শেষে আপনার গন্তব্য হবে কোলভা বিচ। আজ আমরা রাত্রিবাস করব কোলভাতেই। এটি দক্ষিণ গোয়ার অন্যতম জনপ্রিয় সৈকত হলেও উত্তর গোয়ার তুলনায় কিন্তু অনেক শান্ত। পঞ্চম দিন, আজ সকালে কোলভা থেকে চেক আউট করে আপনার যাত্রা শুরু হবে পালোলিয়ামের উদ্দেশ্যে। পথে দেখে নিন আরও কিছু অসাধারণ দর্শনীয় স্থান। প্রথমে দেখে নেব হোলি ক্রস শ্রাইন ও লাইট হাউসটি। সবুজে ঘেরা পাহাড়ি পথ বেয়ে এই লাইট হাউস এবং শ্রাইন দেখার অভিজ্ঞতা কিন্তু এক কথায় অসাধারণ। এরপর দেখে নিন কাবুদে রামা ফোর্ট। এই ফোর্টের সাথে জড়িয়ে রয়েছে রামায়ণের ইতিহাস। কথিত আছে বনবাসকালে রাম, সীতা ও লক্ষণ এখানে আশ্রয় নিয়েছিলেন। কিল্লার ভিতরের সেন্ট অ্যান্টনি চার্চ ও পেবেল বিচটি কিন্তু দেখার মতো। এবার চলে আসুন আগন্ডা বিচে। এই শান্ত নিরিবিলি বিচটি অলিভ রিডলি কচ্ছপের ডিম পাড়া স্থান হিসাবে পরিচিত। এখানকারই কোনো এক গোয়ান রেস্তোরাঁ থেকে দুপুরের খাওয়াটা সেরে ফেলুন। সবশেষে চলে আসুন পালোলিয়াম বিচে। অর্ধচন্দ্রাকৃত এই বিচটি তার শান্ত পরিবেশ, স্বচ্ছ জল এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে যেন এক স্বর্গরাজ্য। এখানে পৌঁছে আগে হোটেলটা খুঁজে নিন। এখানে বিচের ওপরে কিন্তু বিভিন্ন রিসোর্ট রয়েছে, যার ভাড়া শুরু হয় ১৫০০ টাকা থেকে। এরপর হোটেলে চেক ইনটা সেরে একটি শ্যাকে বসে সন্ধ্যার পালোলিয়াম বিচ থেকে সূর্যাস্তের মায়াময়ী দৃশ্য আপনার ভ্রমণকে এক নতুন মাত্রা দেবে। ষষ্ঠম দিন, এদিন আপনার ভ্রমণের শেষ দিন। আজ দিনটা শুরু হোক পালোলিয়ামের এক অসাধারণ সূর্যোদয়কে সাক্ষী রেখে। এদিনটা একটু হালকাই রাখা যাক। এরপর ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে বিমানবন্দর বা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিন।
এইবার আসা যাক খরচার খাতায়। চলুন তাহলে চট করে জেনে নিই, আপনারা যদি 5 রাত 6 দিনের এই গোয়া ট্রিপটা দুজনে মিলে প্ল্যান করেন সেক্ষেত্রে কত টাকা খরচা হবে। আপনারা এই ট্রিপটা 14,000 টাকার মধ্যে কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।